আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সৃজনশীল অংশটা এখনও দেখোনি, দেখো প্রথম কমেন্ট আমি দিয়ে রাখছি। মাত্র 248টি এমসিকিউ এবং 20 থেকে 25টি সৃজনশীল প্রশ্ন পিডিএফ উত্তরপত্র সহ তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা। পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য হলো। পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্যটা আসলে কী? আমরা জানি পোর্টফোলিও এটা করা হয় মূলত ঝুঁকি হ্রাস করার জন্য, মানে ঝুঁকিটা যত সম্ভব কমানো যায়। এরপর আমরা দেখব হচ্ছে ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক কী, অথবা ঝুঁকি আর মুনাফার মধ্যে সম্পর্ক কী হবে। এটা হবে ধনাত্মক, মানে আয় বাড়লে ঝুঁকিও বাড়বে, আবার ঝুঁকি বাড়লে আয়ও বাড়বে, একইভাবে আর কি এটা বলা যেতে পারে। এই জন্য বলা হয় ধনাত্মক, পজিটিভ। সরকারি অর্থায়নের প্রথম কাজ কোনটি? এটা হচ্ছে ব্যয়। ব্যয় কতটুকু হচ্ছে সেটা আগে দেখতে হবে। আয়ের পূর্বে ব্যয়ের পরিকল্পনা করা হয় কোন অর্থায়নে, যেটা আমরা আগেই দেখে আসলাম, সেটা হবে সরকারি। আরেকটি প্রশ্ন আছে, একই প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসে। পূর্বে ব্যয়, পরবর্তীতে আয়, উক্তিটি কোন ধরনের অর্থায়নে প্রযোজ্য? এটা হচ্ছে সরকারি। দেখো 3টা এমসিকিউ কিন্তু একই রকম। প্রথমটা আমি দিয়েছি, ধরো বাকি দুটো আমি দেইনি। 3 নাম্বারটা পরীক্ষায় আসছে, তোমরা বলবো না কমন প্লাস এটা পড়েনি। এটা হচ্ছে তোমাদের মতভেদ। যা হোক, অবন্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন? এটা হবে অভ্যন্তরীণ অর্থায়ন। তাহলে অবন্টিত মুনাফা হবে কোন ধরনের অর্থায়ন? এটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো নিজ সম্প্রদায়ের কল্যাণ। অর্থাৎ যারা এটা সবাই মিলে তৈরি করেছে, যা প্রতিষ্ঠান গঠন করেছে, তাদের মধ্যে আগে এটা কল্যাণ সাধন করা। ব্যবসা অর্থায়নের দক্ষতার মাপকাঠি নিচের কোনটি? ব্যবসা প্রতিষ্ঠান যে খুব ভালো যাচ্ছে এটা তার মুনাফা দেখে আমরা বুঝতে পারি। সরকারি অর্থায়নের উৎস কী? মানে কোন উৎস থেকে সরকার আসলে এটা কালেক্ট করে? ট্রেজারি বিল, আয়কর এবং আমদানি শুল্ক থেকে এটা কালেক্ট করে থাকে। নিচের কোনটি অর্থায়নের কাজ? এটা হবে বিনিয়োগ করা। বিনিয়োগ করাই হচ্ছে অর্থায়নের মূল কাজের মধ্যে পড়ে। এই এমসিকিউটা যে তুমি 100% কমন পাচ্ছ, সেটার পিছনে লজিক হচ্ছে, তোমরা অবশ্যই জানো, এটা হচ্ছে আমার দেখো মাত্র 248টি এমসিকিউ এবং এই এমসিকিউটা কিন্তু 3 স্টেপ করা। অর্থাৎ এখানে 2015 থেকে 2023 সালের সকল বোর্ড প্রশ্ন এখানে আছে। 2টি টেস্ট পেপার থেকে আমি উদ্দীপক নির্ভর কোশ্চেন এবং হচ্ছে বহুপদী যে প্রশ্নগুলো আছে 1, 2, 3 সেটা নিয়েছি। এই এমসিকিউগুলো সঠিক আছে না ভুল আছে সেটা আমি মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বই থেকে বিশ্লেষণ করে নেওয়া। তাহলে বুঝতেই পারছো, একের মধ্যে তোমরা 3 পাচ্ছ। এর বাইরে আসলে এক্সট্রা তোমার কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, যেহেতু সময় খুব বেশি নেই। এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করো, 2টো সাবজেক্টে নিশ্চিত প্লাস চলে আসবে যদি খুব ভালো মতো এটা ফলো করো। এর বাইরে কিছু পড়তে হবে না, একবার নিশ্চিত থাকো। তোমাদের অনেক আগে থেকেই বলে আসছি, বলে কমার্স ডিপার্টমেন্টের 3টা সাবজেক্টে তোমরা 100% এ প্লাস পাবে যদি আমারটা 100% তোমরা ফলো করো। 4টা কেন বলছি? উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন সহ। আচ্ছা, পরের যে এমসিকিউটা আছে প্রিয় শিক্ষার্থী, আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করেন ঝুঁকি এবং আয়, তারল্য, মুনাফা, বিক্রয় এবং হচ্ছে মুনাফা। আরেকটা কথা প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এটা যারা পিডিএফ ক্রয় করবে, বা যারা এখন আমাকে অনলাইনে দেখতেছো বা ইউটিউব এবং ফেসবুকে ভিডিওটি দেখতেছো, তারা কিন্তু 199টি এমসিকিউ তোমরা পাচ্ছ। আর যারা পেইড ক্রয় করতেছো তারা কিন্তু পাচ্ছ 248টি। যারা ফেসবুক এবং ইউটিউবে দেখছো তারা কিন্তু 199টির বেশি কিন্তু পাচ্ছ না। আবারও বলছি, যারা ক্রয় করবে একটু বেশি পাবেই। তাদেরকে আমি 20 থেকে 25টি সৃজনশীল প্রশ্ন উত্তরপত্র আর পিডিএফ উত্তরপত্র সহ, যাদের টেস্ট পেপার নেই, কোনো প্রবলেম নেই, সেটা একেবারে পিডিএফ করে তাকে পাঠিয়ে দেব। যারা এখন পে করবে এখনই তোমরা পেয়ে যাবে। অর্থাৎ প্রথম পত্র আগে ছিল 510 টাকা, দ্বিতীয় পত্র ছিল 510 টাকা, টোটাল ছিল 1020 টাকা, কিন্তু এখন সেটা আর নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখন 2 পেপার মিলেই তুমি মাত্র 510 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলেই 510 টাকা পেয়ে যাচ্ছ। একটা বই কিনতেও কিন্তু অনেক বেশি টাকা লাগে, তাহলে 2টো বই কিনতে, প্রথম দ্বিতীয় পত্র কিনতেও কিন্তু অনেক বেশি টাকা লাগতো। আই থিঙ্ক এটা তোমরা রিয়েলাইজ করবে। যা হোক, পরের যে এমসিকিউটা আছে ইকুইটি এবং মূলধন, এবং হচ্ছে খেয়াল করে দেখো, ইকুইটি মূলধন এবং ঋণ মূলধনের মিশ্রণকে কি বলা হয়? এটা হচ্ছে মূলধন কাঠামো। এবং আর একটা শুনে তোমরা অবাক হবে, প্রত্যেকটা গাণিতিক ব্যাখ্যা আমি পাশে দিয়ে দিয়েছি। অর্থাৎ এই শিটটাই হবে তোমার কাছে এখন টিচার। এই শিটটা হাতে থাকলে আর কিছু প্রয়োজন নেই, জাস্ট এটাকেই বারবার রিড আউট করো। ইকুইটি মূলধন এবং মূলধন বলছে ঋণ মূলধনের মিশ্রণকে বলা হচ্ছে মূলধন কাঠামো। নিচের কোনটি তারল্যের সাথে সম্পর্কিত? প্রাপ্য হিসাব। নগদ টাকা এবং নগদ সমতুল্য হাতে রাখার মূল উদ্দেশ্য কোনটি? এটা হবে তারল্য। এটাকে বলা হয় তারল্য। নগদ সম্পদকে তরল সম্পদ হিসেবে ধরা হয়, নগদ টাকাকে। যা হোক, জনাব আজাদ তার সঞ্চিত অর্থ একটি কোম্পানিতে বিনিয়োগ না করে
3টি কোম্পানি, যে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করছেন ঝুঁকি হ্রাস করার জন্য, এটাই হবে পোর্টফোলিও নীতি এবং এটার মূল উদ্দেশ্যই হচ্ছে ঝুঁকি হ্রাস করা। এটা নিয়ে সৃজনশীল প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, খুবই কেয়ারফুলি এটা পড়াশোনা করতে হবে। একজন বিনিয়োগকারী নিচের কোনটি অনুসরণ করে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে? এটা পোর্টফোলিও এবং বৈচিত্র্যায়নের নীতি এটা ফলো করে। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি এটা ফলো করে কিন্তু ঝুঁকি হ্রাস করতে পারে। একাধিক প্রকল্পে বিনিয়োগ করা মানেই কিন্তু পোর্টফোলিও। একটা প্রকল্পে বিনিয়োগ না করে, শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা, এটাই হচ্ছে পোর্টফোলিও। একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানের লস হলে বাকি প্রতিষ্ঠানের লাভ দিয়ে সেটা পুষিয়ে নেওয়া যাবে, এটাই হচ্ছে পোর্টফোলিও। আচ্ছা, তারপরে যে প্রশ্নটি আছে প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠানের তারল্যের সাথে নিচের কোনটি প্রত্যক্ষ মানে ডিরেক্ট সম্পর্ক রয়েছে চলতি মূলধন? চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল্য বিবেচনা বিষয় কোনটি? তারল্য। তাহলে মূল্য বিবেচ্য বিষয় হবে কি? তারল্য। পরের যে কোশ্চেনটি আছে, জনাব হানিফ একটি ফার্মের মালিক, গত বছর তার আয় হয় 1,50,00,000 টাকা। তিনি তারল্য বা নগদ হিসাবে 50 লক্ষ টাকা রেখে অবশিষ্ট 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখেন। এখন দেখো, চলতি কার্য পরিচালনায় নগদ অর্থ হাতে রাখার জন্য জনাব হানিফের কোন নীতি মেনে চলা উচিত? তারল্য এবং মুনাফার নীতি। তারল্য এবং মুনাফার নীতি এটা তার মেনে চলা উচিত। জনাব হানিফ তার আয়ের সমস্ত টাকা ব্যাংকে রাখেন, তাহলে কি হবে? তারল্য কমবে, হ্যাঁ কমে যাচ্ছে, হাতে নগদ টাকা থাকতেছে না। মুনাফার লভ্যতা বাড়বে, হ্যাঁ হতেই পারে। প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়ার সম্ভাবনা বাড়বে, হ্যাঁ, কারণ তরল সম্পদের অভাব দেখা দিবে। আনসার হচ্ছে 1, 2, 3। ব্যবসায়ের দেনাদার বৃদ্ধি পেলে, দেনাদার মানে হচ্ছে চলতি সম্পদ, তার মানে সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদ সর্বোচ্চ করা মানে ম্যাক্সিমাইজেশন, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করে এটা করা সম্ভব। নিচের কোনটি মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয় মুনাফা বৃদ্ধির করার ক্ষেত্রে? আচ্ছা, তাহলে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করলে মানে মুনাফা বৃদ্ধি, শেয়ারের বাজার মূল্য যদি বৃদ্ধি করতে পারে সেটাই হবে। আচ্ছা, পরের যেটা হচ্ছে কিভাবে সম্পদ সর্বাধিকরণ করা যায়? আগে বলে আসলাম, শেয়ারের মূল্য বৃদ্ধি করে। একটি কোম্পানিতে নিট আয় 5 লক্ষ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা 50,000 হলে শেয়ার প্রতি আয় কত? ভাগ করে দাও। 5 লক্ষকে 50,000 দিয়ে ভাগ করে দাও, দেখো 10 টাকা আসবে। তাহলে শেয়ার প্রতি আয় হবে কত? 10 টাকা। একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য পরিমাপের সূচক কোনটি? শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাই হচ্ছে চূড়ান্ত মানে ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ বোঝানো হচ্ছে। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয় শেয়ারের মূল্য বৃদ্ধি, রাইট। ঝুঁকির পরিমাণ কতটুকু সেটা জানা, নগদ প্রবাহ এটাও, অর্থাৎ অ্যান্সার 1, 2, 3। মুনাফা বৃদ্ধি নিচের কোন পদ্ধতির মাধ্যমে করা যায়? ব্যয় কমিয়ে। ব্যয় যত কম তত তোমার মুনাফা বেশি বৃদ্ধি পাবে, স্বাভাবিক কথা এটা। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হলো মানসম্মত পণ্য সরবরাহ করা, 100% সঠিক। নিয়মিত লভ্যাংশ প্রদান করা, এটাও সঠিক। যা হোক, তাহলে অ্যান্সার 1 আর হচ্ছে 3 নিলাম আমরা। একটি ফার্মের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে ন্যায্য মজুরি প্রদান, সঠিক। নিরাপদ কর্ম পরিবেশ, এটাও সঠিক। মুনাফা সর্বোচ্চকরণ, শুধু মুনাফার দিকে তাকালে কিন্তু হবে না, অ্যান্সার 1 আর হচ্ছে 2। পরের যে কোশ্চেনটি আছে, সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ করা, এটা হচ্ছে ব্যয়ের উপর ডিপেন্ড করে। সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য আর্থসামাজিক কল্যাণ সাধন করা, যেটা আগেই দেখে আসলাম। অর্থায়নের প্রথম কাজ কোনটি? তহবিল সংগ্রহ। অর্থায়নের প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কি বলে? এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। মুনাফার কথা থাকলে সেটা ব্যবসায় অর্থায়নের মধ্যে যাবে। তারল্য এবং দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। তারল্য এবং দেউলিয়াত্ব বিপরীত সম্পর্ক মানে ঋণাত্মক। একটি ফার্মের প্রধান লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ এবং সেটা করা যাবে হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি করে। বিনিয়োগের সহজ মাধ্যম কোনটি? এটাই হচ্ছে অর্থ। বিনিয়োগের সহজ মাধ্যমই হচ্ছে অর্থ। চেক, বিনিময়, বিল, এটা হচ্ছে প্রত্যয়পত্র, এটা হচ্ছে বিনিময়ের সহজ বিনিময়ের মাধ্যম হতেই পারত, কিন্তু অর্থটা হচ্ছে প্রধান। অর্থায়নের কার্যাবলী হলো, অর্থায়নের কার্যাবলীর মধ্যে বলে তহবিল সংগ্রহ প্রথম কাজ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। অ্যান্সার 1, 2, 3 হয়ে গেল। এরপরে তারল্য বৃদ্ধি পেলে মানে হাতে নগদ টাকা বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়, একটা সঠিক। ব্যয় হ্রাস পায় মানে ব্যয়টা কম হয়েছে, পাশাপাশি আরেকটা হচ্ছে মুনাফা হ্রাস পাবে, কারণ তারল্য ধরে রেখেছি। কোনটি অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? ব্যবস্থাপনা সংক্রান্ত, এটা অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা, একই প্রশ্ন বারবার আসবে, শুধুমাত্র অপশনগুলো ঘুরে আসবে। ভোক্তার স্বার্থ রক্ষা করা, ব্যবস্থাপনার স্বার্থ রক্ষা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, তিনটাই কিন্তু সঠিক। অর্থায়নের সামাজিক দায়িত্ব এটাই হওয়া উচিত।
আচ্ছা, আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে? এটা আন্তর্জাতিক অর্থায়ন। আমদানি রপ্তানি দুটোই যেহেতু লিঙ্ক আছে, দ্যাটস ওয়াই এটা হবে আন্তর্জাতিক অর্থায়ন। নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? শেয়ার বিক্রয়। আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক সবই হতে পারে, কিন্তু শেয়ার বিক্রয় কিন্তু সরকারি অর্থায়নের উদ্দেশ্য না, এটা বাইরে, উৎসের বাইরে। অর্থায়ন বিবেচ্য বিষয়, মানে অর্থায়নের বিবেচ্য বিষয়গুলোর মধ্যে পড়তেছে অর্থের পরিমাণ, অর্থের উৎস, অর্থ সংগ্রহ এবং সঠিক ব্যবহার। যে কোনো শিক্ষার্থী সাধারণভাবে কল্পনা করলেও বুঝবে অ্যান্সার 1, 2, 3 হবে। নেক্সট, একটি বিনিয়োগ প্রকল্পে ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দ্বারা, আমরা বুঝতেই পারছি এটা পোর্টফোলিওর বৈচিত্র্যায়নের নীতি। অন্য একটা প্রকল্প দিয়ে সেটা পুষিয়ে নেওয়াকে আমরা বলি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। ওকে, তাহলে বৈচিত্র্যায়নের নীতি। মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে ভাগ করা হয়েছে 3 ভাগে। এরপরে দেখি আমরা, দেশের একটি সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে। রপ্তানির কথা বলা হয়েছে 1। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে আরও একটি প্ল্যান্ট স্থাপন করতে চায়, মানে বৃদ্ধি পাচ্ছে, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। প্রতিষ্ঠানটি তাদের অর্থায়নের জন্য শেয়ার বিক্রি করতে পারে, হ্যাঁ শেয়ার বিক্রি করে অর্থায়নটাও নিতে পারে, ঋণপত্র ইস্যু করতে পারে, এটাও হতে পারে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে, যেহেতু এখানে প্রতিষ্ঠান নির্দিষ্ট নাও হতে পারে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নাও নিতে পারে। অ্যান্সার 1 আর 2 হিসাবেই নিব আমরা। পরের কোশ্চেনটা, উদ্দীপকের আলোকে গৃহীত আর্থিক সিদ্ধান্তের ফলাফল কী হবে? প্রতিষ্ঠানের মুনাফা আর ঝুঁকি বাড়বে। মুনাফা বাড়লে ঝুঁকি তো বাড়বেই, ধনাত্মক সম্পর্ক। অব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য কি? অব্যবসায় সামাজিক কল্যাণ, সেবামূলক কাজ, আর্থ সামাজিক উন্নয়ন। অ্যান্সার 1, 2, 3। পরের যে প্রশ্নটি আছে, সম্পদ সর্বাধিকরণের ফলে, একই প্রশ্ন দেখো, শুধুমাত্র অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মুনাফা সর্বাধিকরণের দুর্বলতা দূর করা, অবশ্যই করতে হবে। সম্পদ সম্পাদন করতে হলে এটা ফার্মের নিট মূল্য বৃদ্ধি পায়, শেয়ার মূল্য বৃদ্ধি পাবে, শেয়ার মূল্য বৃদ্ধি করেই মূলত এটা করা হবে। অধিক বিনিয়োগ, তারল্য হ্রাস পায়, ঠিক। অধিক বিনিয়োগ করলে তরল সম্পদে হাতের নগদ টাকাটা কমে যাচ্ছে, মুনাফা বৃদ্ধি পায়। যত বিনিয়োগ করবো মুনাফা তত বেশি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। মুনাফা হ্রাস পায়, মুনাফা তো হ্রাস হবে না যদি আমি বেশি বিনিয়োগ করি, মুনাফা বৃদ্ধি পাওয়ার কথা, মুনাফা বেশি বৃদ্ধি হবে বলেই তো আমরা বিনিয়োগ করতেছি। পরের প্রশ্ন, জামানতের প্রয়োজন হয় ব্যক্তিগত অর্থায়নে? ব্যক্তিগত অর্থায়নে কোনো জামানতের প্রয়োজন নাই, ব্যবসায়িক অর্থায়নেও কিন্তু প্রয়োজন নাই, সরকারি অর্থায়নে জামানতের এখানে প্রয়োজন হচ্ছে। আন্তর্জাতিক অর্থায়নের আলোচ্য বিষয় হলো মুদ্রা বিনিময় হার, বৈদেশিক বিনিময়, আমদানি ও রপ্তানি, 3টাই কিন্তু হবে। বাহ্যিক অর্থায়নের উৎসগুলোর মধ্যে কী কী পড়তেছে? ব্যাংক হতে ঋণ, মানে বাইরের, রাইট। বিমা কোম্পানিতে ঋণ, এটাও রাইট। আত্মীয় স্বজন হতে নিজের নিকট, অর্থাৎ এটা হবে না। অ্যান্সার 1 আর 3। অ্যান্সার 1 এবং 3, ব্যাংক হতে ঋণ এবং বিমা কোম্পানি হতে ঋণ, এটাই কিন্তু উত্তর হিসেবে আমরা নিচ্ছি। পরের প্রশ্ন, মুনাফা সর্বাধিকরণের সীমাবদ্ধতা হলো? মুনাফা অর্জনের সময় বিবেচনা করা হয় না, নগদ প্রবাহ বিবেচনা করা হয় না, ব্যয়সমূহ বিবেচনা করা হয় না। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1 আর 2। মুনাফা অর্জনের সময় বিবেচনা করা হয় না, মানে সময়টা বিবেচনা করতেছি না আমরা, বিবেচনা এখানে হবে, বুঝে নিবে তোমরা। আর ব্যয়সমূহ বিবেচনা করা হয় না, এটা হবে না, জাস্ট এটা হবে, বলে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। অবন্টিত মুনাফা বন্টন করেন নাই, প্রতিষ্ঠানের মূলধন হিসেবে কাজ করে, রাইট। প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সহায়তা করে, অন্যান্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে পারতেছি, এটাও হতে পারে। শেয়ার হোল্ডারদের প্রত্যাশা পূরণ করে, শেয়ার হোল্ডারদের মাধ্যমে মুনাফা বন্টন করেন নাই, তার মানে প্রত্যাশা পূরণ হয়নি। অ্যান্সার 1 আর 2। কাম্য মূলধন কাঠামো হলো যেখানে মূলধন ব্যয় সর্বোচ্চ, এটা হবে না। কাম্য মূলধন কাঠামোর ক্ষেত্রে হবে মূলধন ব্যয় সর্বনিম্ন আর কোম্পানির মূল্য হবে সর্বোচ্চ। কাম্য মূলধন কাঠামোর উদ্দেশ্য হচ্ছে এটা মূলধন ব্যয় সর্বনিম্ন, সবচেয়ে কম মূলধন ব্যয় করে কোম্পানির মূল্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের। দেখো, তৃতীয় অধ্যায়ে আমরা প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিয়ে দিয়েছি, মানে আমি না বলে দিলেও তোমরা এখানে এটা অ্যান্সার করতে পারবে। তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নের গাণিতিক ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শীটটি, অর্থাৎ প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলেই কিন্তু মাত্র 510 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। যেমন রুল 72 অনুযায়ী 12% সুদে 10,000 টাকার কত বছরের 20,000 টাকা হবে? 10,000 টাকা 20,000 টাকা হচ্ছে, মানে দ্বিগুণ হচ্ছে। তাহলে বিধি 72 অনুসারে মেয়াদকালের সূত্র হবে কি? এন। মেয়াদকালের ক্ষেত্রে 72 ভাগ হচ্ছে সুদের হার, আর যদি সুদের হার বলে তাহলে 72 ভাগ হচ্ছে সময়, সেই অনুযায়ী আমরা অ্যান্সার পাচ্ছি কত? 6। সেম প্রশ্ন পরেরটা, বিধি 69 সূত্রটি ব্যবহার করে, এখানে করে হবে
করে 10% সুদে 1000 টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে? তাহলে বিধি 69 অনুসারে ম্যাথকাল হবে n ইকুয়াল হচ্ছে 69 ভাগ হচ্ছে i প্লাস হচ্ছে 0.35, এটা কিন্তু যোগ হবে 0.35, তাহলে 7.25। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা কিন্তু পরবর্তী পার্ট 2তে এটা পেয়ে যাবে। আর যদি তোমরা এখন এটা ক্রয় করতে চাও তাহলে তুমি এখনই কিন্তু এটা পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা ভিডিওটি দেখতেছো ভালো মতো করে এবং পরবর্তী পার্টের জন্য ওয়েট করো। তাহলে যা পরবর্তী পার্ট 2তে আমি চেষ্টা করব বাকি প্রায় সবগুলো অধ্যায় দিতে, যেহেতু সময় এখনও অনেক আছে, তোমরা এটা কিন্তু পড়ার সুযোগ পাবে। আর পিডিএফ ক্রয়গুলো তো এখনই পেয়ে যাচ্ছ। যা হোক, তোমাদের প্রতি শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।